চ্যাপ্টার ২১৭ মিস্টার ডোরের বর্ণনা। মিস্টার ডোর এই নামটা রাখার ধরন তো আমার সাথে খুব মিলে যাচ্ছে। আমি ভাবছি গভীর অন্ধকার আর ঝড়ের মাঝে হারিয়ে যাওয়া এবং আটকে পড়া এই করুণ লোকটার আসল নাম কি হতে পারে, আর তার সিকোয়েন্স কি ছিল। নাকি রোজেল গুস্তাভ যেমনটা আন্দাজ করেছিল সে আসলেই কোনো ইভিল গড বা শয়তান। ক্লাইন নিজের মনেই শব্দহীনভাবে একটু হাসল, যে হাসিতে বিদ্রূপ আর নিজের প্রতি এক ধরনের করুণা মেশানো ছিল। চতুর্থ যুগের ইতিহাসের প্রতিও তার বেশ আগ্রহ তৈরি হল। আমি চতুর্থ যুগের সবচেয়ে বিখ্যাত 4 সম্রাটের যুদ্ধ বা ওয়ার অব দ্য 4 এম্পারার্স সম্পর্কে জানি, কিন্তু সেই সময়ের বিস্তারিত তথ্য বা মূল চরিত্রদের সম্পর্কে জানাশোনা খুবই সামান্য, যা কেবল বড় চার্চগুলোর ছড়ানো তথ্যের মধ্যেই সীমাবদ্ধ, যেমন সলোমন সাম্রাজ্যের কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার। আজ অবশেষে এই তথাকথিত মিস্টার ডোর আমার প্রশ্নের উত্তর দিল আর আমাকে জানালো যে বাকি 3 জন সম্রাট কারা ছিলেন। টিউডার রাজবংশের সেই অর্ধেক পাগল ব্লাড এম্পারার, ট্রুনসোয়েস্ট সাম্রাজ্যের নাইট এম্পারার এবং দক্ষিণ মহাদেশের আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, যাকে ডেথ বলেও ডাকা হয়। মিস্টার ডোরের বর্ণনা অনুযায়ী যে যুদ্ধ পুরো পৃথিবীর পরিস্থিতি বদলে দিয়েছিল, সেখানে একে একে কালো সম্রাট, ব্লাড এম্পারার এবং নাইট এম্পারার এর পতন হয়েছিল, আর আন্ডারওয়ার্ল্ডের সম্রাট এই সুযোগে সবচেয়ে বেশি ফায়দা লুটে নিয়েছিল। একথা বলার পর মিস্টার ডোর খুব অর্থপূর্ণভাবে যোগ করল যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সবকিছু হজম করার পর ডেথ পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই ডেথ আদিম দানবী বা প্রাইমর্ডিয়াল ডেমোনেসের সাথে হাত মিলিয়ে উত্তর মহাদেশে এক ভয়াবহ বিপর্যয় বা পেল ডিজাস্টার ডেকে এনেছিল। অবশ্যই এটা মিস্টার ডোর নিজে সরাসরি দেখেনি, বরং প্রতি মাসে যখন সে বাস্তব জগতের কাছাকাছি আসে তখন সে এমনটাই শুনতে পায়। ডেথ পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। দেবতারাও কি পাগল হতে পারে? কি ভয়াবহ একটা কথা! তবে এটা আমার একটা ধারণাকে সত্যি বলে প্রমাণ করে। পঞ্চম যুগের আগে সেই দেবতারা প্রায়ই বাস্তব জগতে নেমে আসতেন এবং উত্তর ও দক্ষিণ মহাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতেন। তারা হয়তো ডেথের মতো ব্যক্তিগতভাবে সবার সামনে উপস্থিত হতেন। আমি মিস্টার ডোরকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি 4 সম্রাটের যুদ্ধে অংশ নিয়েছিল। যদি নিয়ে থাকে তবে তার ভূমিকা কি ছিল, আর সেই যুদ্ধে 7 জন দেবতার অবস্থান কি ছিল, তারা কি ভূমিকা পালন করেছিল। মিস্টার ডোর আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে শুধু মজার ছলে বলল যে চতুর্থ যুগে যত প্রভাবশালী আর শক্তিশালী ব্যক্তি ছিল তাদের সংখ্যা আমার কল্পনার চেয়েও অনেক বেশি। এর পাশাপাশি সে 2টো নিয়মের কথা বলল। একটা হল বেন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতার নীতি বা ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি, আর অন্যটা হল একই সিকোয়েন্সের বেন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণের নীতি বা ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। এই তথ্যগুলো সেই অতি গোপন এবং প্রাচীন সংগঠন থেকে শেখা তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। এমনকি আমি নিজেও এরকম কিছু ঘটনা ঘটতে দেখেছি। এটা থেকে অনেক মজার মজার উপসংহারে পৌঁছানো যায়, যার ফলে অনেক ঘটনার ব্যাখ্যা অন্যরকম হয়ে দাঁড়ায় আর মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, যখন একই সিকোয়েন্সের অনেক হাই সিকোয়েন্স বেন্ডার থাকবে তখন লো সিকোয়েন্স বেন্ডারের সংখ্যা কমে যাবে, এবং এর উল্টোটাও সত্যি। বেন্ডারের বৈশিষ্ট্যগুলো একদম শুরু থেকেই নির্দিষ্ট করে দেওয়া আছে। এগুলো বাড়েও না, কমেও না। এর মানে কি সত্যি এমন কোনো ঈশ্বর আছেন যিনি সব দেবতাদের সৃষ্টি করেছেন, একজন সর্বশক্তিমান আর সর্বজ্ঞ ঈশ্বর যার কাছ থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে? রোজেল গুস্তাভের লেখা ডায়েরির এটাই ছিল ক্লাইনের দেখা সবচেয়ে লম্বা পাতা। এটা পুরো 2টো পাতা জুড়ে ছিল, আর দেখে মনে হচ্ছিল আসল ডায়েরিতে এটা একটা 2 পিঠের পাতা ছিল। বারবার কপি করার পর এটা এখন 2টো আলাদা পাতা হয়ে গেছে। প্রচুর তথ্য আছে এখানে। ক্লাইন মনে মনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ইতিহাসের একজন সাধারণ ছাত্র হিসেবে সে সবসময় বিশ্বাস করত যে সলোমন সাম্রাজ্য, টিউডর রাজবংশ এবং ট্রুনসোয়েস্ট সাম্রাজ্য একে অপরের পরে এসেছিল। সে ভেবেছিল একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন সাম্রাজ্য তৈরি হয়েছিল। কিন্তু তার অবাক হওয়ার পালা শেষ হল না যখন মিস্টার ডোরের বর্ণনায় এটা পরিষ্কার হয়ে গেল যে এই 3টে সাম্রাজ্যই একই সময়ে টিকেছিল। যদি এটা সত্যি হয় তবে চতুর্থ যুগ নিয়ে ইতিহাসের বর্তমান সব গবেষণা একেবারে উল্টে যাবে। ক্লাইন হঠাৎ সেই আসল ক্লাইনের কথা ভাবল যার প্রত্নতত্ত্ব আর চতুর্থ যুগের ইতিহাসের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। আজ আমি তার ইচ্ছে পূরণ করতে সাহায্য করেছি। আমি ভাবছি 4 সম্রাটের যুদ্ধের সময় ডেথ কি একজন সত্যিকারের দেবতা হয়ে উঠেছিল কিনা। মিস্টার ডোরের বর্ণনা থেকে সেটা নিশ্চিত হওয়া কঠিন। আমি শুধু ধরে নিতে পারি যে আন্ডারওয়ার্ল্ডের সম্রাট যে 4 সম্রাটের যুদ্ধ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল সে হয়তো তার সীমা অতিক্রম করে দেবতা হয়েছিল, কিন্তু তার ফলে সে পাগলও হয়ে গিয়েছিল। একজন দেবতার পাগল হয়ে যাওয়াটা সত্যিই ভয়ঙ্কর ব্যাপার। এসব বিস্তারিত কথা চিন্তা করলেই হৃদয়ের গভীর থেকে ভয়ে কাঁপন ধরে যায়। এতে অবাক হওয়ার কিছু নেই যে জ্ঞানী সম্রাট রোজেল গুস্তাভ এই ব্যাপারটাকে বর্ণনা করতে গিয়ে ভয়াবহ শব্দটা ব্যবহার করেছিল।
এমন কি হতে পারে যে তথাকথিত ইভিল গড বা শয়তানরা আসলে পাগল হয়ে যাওয়া সাধারণ কোনো দেবতা? তার মানে কি একদিন এই পৃথিবীতে শুধু পাগল শয়তানরাই অবশিষ্ট থাকবে? হায় খোদা, এর মানে কি পৃথিবীর শেষ হওয়া কোনোভাবেই আটকানো সম্ভব না? ক্লাইন নিজের ভেতরে দানা বেঁধে ওঠা গম্ভীর ভাবটা লুকানোর জন্য একটু হাসল। তার মনে হল সে ভবিষ্যতে যা কল্পনা করছে তা গাঢ় ধূসর অন্ধকারে ঢাকা। একই সাথে সে কালো সম্রাট, ব্লাড এম্পেরর আর নাইট এম্পেরর সম্পর্কে তার ধারণা বদলে ফেলল। সে এখন মনে করে তারা দেবতার কাছাকাছি পর্যায়ে শক্তিশালী সত্তা ছিল। হয়তো সিকোয়েন্স 1 হল একটা নির্দিষ্ট পথের সর্বোচ্চ ধাপ। এই যুক্তি অনুযায়ী কালো সম্রাটের কয়েক শতাব্দী বা 1000 বছরের বেশি সময় বেঁচে থাকাটা অসম্ভব কিছু না। এটা সেই আসল ক্লাইনের কনফিউশন দূর করে দেয়। সে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের তথ্যের সাথে তার শিক্ষকের মতামতের অমিল পেয়েছিল। সে বিশ্বাস করত যে কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার হল সলোমন সাম্রাজ্যের প্রতিটি সম্রাটের একটা সাধারণ উপাধি। কিন্তু হয়তো কালো সম্রাট সবসময় একজনই ছিলেন। অবশ্য অন্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যেমন হয়তো 2 বা 3 বার সম্রাট বদলেছে, কিন্তু সেই পথের সিকোয়েন্স 1-এর নামই কি কালো সম্রাট? আমি ভাবছি চতুর্থ যুগের ইতিহাসে মিস্টার ডোর আসলে কে ছিল। সম্রাট রোজেল তার ভুল পরীক্ষা আর দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কিছু লেখেনি, তাই মিস্টার ডোরের সাথে কথা বলার চেষ্টা করাও এখন আমার পক্ষে অসম্ভব। বেন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতা আর সংরক্ষণের যে দুটো নীতির কথা বলা হয়েছে, ক্যাপ্টেনের মুখেও আমি একই বর্ণনা শুনেছিলাম। হয়তো ক্যাপ্টেন যে ভাষা ব্যবহার করেছিল তা সম্রাট রোজেলের কাছ থেকেই এসেছে। মিস্টার ডোরের বলা ওই দুটো নীতি অনুসরণ করলে আমরা সত্যিই অনেক মজার অনুমান করতে পারি। যেমন 7টি চার্চের কাছে যেহেতু এতগুলো পবিত্র বস্তু আর হাই সিকোয়েন্স বেন্ডার আছে, তবে সেই হিসেবে লো সিকোয়েন্স বেন্ডারের সংখ্যা খুব বেশি হওয়ার কথা না। কিন্তু বাস্তবের সাথে তো এর মিল নেই। তার মানে এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে যে দেবতারা নিজেরা অতিরিক্ত কিছু উপহার হিসেবে দেন। উদাহরণস্বরূপ, অ্যাভারনাইট জাতির ধ্বংস কি বৈশিষ্ট্যের সংরক্ষণের কারণে হয়েছিল? তাদের কাছে থাকা সম্পদই কি তাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল? নাকি এমন বলা যায় যে তাদের অস্তিত্ব অ্যাভারনাইট পথের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছিল আর অ্যাভারনাইট গডেসের অবস্থানকে হুমকির মুখে ফেলছিল? যেমন তাত্ত্বিকভাবে বলতে গেলে কিছু সিল্ড আর্টিফ্যাক্ট বা সিল করা বস্তু পোর্শন বা জাদুকরী পানীয় তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমনকি সেগুলোকে পোর্শন হিসেবেও গণ্য করা যেতে পারে। অবশ্য তার আগে ভেতরের সব লুকিয়ে থাকা বিপদ আর পাগলামি দূর করতে হবে। অবাক হওয়ার কিছু নেই যে উদ্ধার করা নথিপত্রগুলোতে চতুর্থ যুগকে দেবতাদের যুগ বা এপক অব দ্য গডস বলা হয়েছে। দেখা যাচ্ছে এই যুগে দেবতাদের নেমে আসার অনেক রেকর্ড আছে। তাহলে কি এমন ঘটেছিল যার ফলে তারা আশা বন্ধ করে দিলেন, এমনকি কোনো ঐশ্বরিক সংকেত দেওয়াও বন্ধ করে দিলেন? যদি এমন না হতো যে বেন্ডাররা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জাদুর সাড়া পায়, তবে হয়তো অনেকেই দেবতাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করত। ক্লাইনের মাথায় হঠাৎ অনেক বুদ্ধি খেলে গেল, আর তার মনে হল সে এই রহস্যময় বেন্ডার জগতের আরও গভীরে প্রবেশ করতে পেরেছে। সে ডায়েরির পরের 4টে পাতা উল্টে দেখল এবং একটু হতাশ হল যখন বুঝল সেগুলো মিস্টার ডোরের সাথে সম্পর্কিত নয়। তার একজন ক্লাউন হওয়ার ক্ষমতা তাকে নিজের আবেগ খুব ভালোভাবে লুকাতে সাহায্য করল। তার ওপর সেই ধূসর কুয়াশার আড়াল তো আছেই, তাই অড্রে হল যে তাকে গোপনে লক্ষ্য করছিল সেও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেল না। সে তার এলোমেলো চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ডায়েরির 3য় পাতাটা পড়তে শুরু করল। 10ই সেপ্টেম্বর। আমি অনেকদিন সহ্য করেছি, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছি না। একটু অভিযোগ করতেই হচ্ছে। আমার মাথায় কি গোবর ছিল যে আমি স্যাভেন্ট পথ বেছে নিয়েছিলাম? অবশ্যই এটা আমাকে আমার সবচেয়ে বড় সুবিধাকে কাজে লাগাতে সাহায্য করেছে, যার ফলে চার্চ আমাকে অনেক গুরুত্ব দেয়। কিন্তু সমস্যা হল এই পথের শুরুর দিকের সিকোয়েন্সগুলোতে লড়াই করার মতো কোনো বেন্ডার ক্ষমতা নেই। আমাকে শুধু রহস্যময় বস্তুর ওপর নির্ভর করে চলতে হয়। আসলে আমি বাইরের জিনিসের ওপর বড্ড বেশি নির্ভরশীল। যেমন সিকোয়েন্স 9-7-এর ক্ষমতা শুধু অসাধারণ স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা আর হাতে কলমে কাজ করার দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ। আবার সিকোয়েন্স 8 আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক শক্তিশালী শরীর আর প্রাচীন জ্ঞান পায়, আর তারা বড়জোর কিছু সাধারণ জাদুর অনুষ্ঠান করতে পারে। সিকোয়েন্স 7 অ্যাপ্রেইজার বা যাচাইকারী, যার ক্ষমতা হল খুব দ্রুত রহস্যময় বস্তুগুলো চিনে ফেলা, যা তাকে লুকিয়ে থাকা বিপদগুলো এড়িয়ে চলতে সাহায্য করে। সিকোয়েন্স 6 আর্টিজান বা কারিগর, যা আশ্চর্যজনক সব যন্ত্রপাতি তৈরি করতে পারে, কিন্তু খুব একটা শক্তিশালী কোনো ব্যান্ডার বস্তু তৈরি করতে পারে না। এগুলো ছাড়া শুধু তার জাদুর অনুষ্ঠানের মান একটু উন্নত হয়। এতে অবাক হওয়ার কিছু নেই যে আধুনিক সময় একে মেশিনারি স্পেশালিস্ট বা যন্ত্র বিশেষজ্ঞ বলা হয়। তুলনামূলকভাবে মিস্ট্রি প্রায়ার পথের সিকোয়েন্স 7 ওয়ার্লক আর সিকোয়েন্স 6 স্ক্রোল প্রফেসর অনেক বেশি লোভনীয় ছিল। যদি চার্চের কাছে এর পুরো সিকোয়েন্স থাকত, আর যদি ওই গুপ্ত ঋষি বা হিডেন সেজ না থাকত, তবে দারুণ হতো। যাই হোক, অবশেষে একটা সুসংবাদ পেয়েছি। আমি এর পরের ধাপে পৌঁছালে লড়াকু ব্যান্ডার ক্ষমতা পাব,
যা একান্তই আমার নিজের হবে। সিকোয়েন্স 5 অ্যাস্ট্রোমান্সার। এর আধুনিক নামটা শুনে আমি একটু ভয়ই পাচ্ছি। এটাকে আসলে অ্যাস্ট্রোনোমার বা জ্যোতির্বিজ্ঞানী বলা হয়। আমি কি শেষ পর্যন্ত একজন সর্বশক্তিমান পাগল বিজ্ঞানী বা ম্যাড সায়েন্টিস্ট হয়ে যাব? হে বিধাতা, আমার উপর দয়া করো। আমি কলেজে ভর্তি হওয়ার পরীক্ষায় মাত্র সেকেন্ড টায়ার বা দ্বিতীয় সারির ছাত্র ছিলাম। এটা মানতেই হবে যে সম্রাট রোজেলের কৌতুক করার এক অদ্ভুত ক্ষমতা ছিল। এমনকি মন খারাপ করে থাকা ক্লাইনও তার ঠোঁটের কোণের হাসি চেপে রাখতে পারল না। সে মনে মনে এই সিনিয়র মানুষটার জন্য একটা মোমবাতি জ্বালাতে চাইল। কঠোর পরিশ্রম করো আর প্রতিদিন নিজেকে উন্নত করো। কথাটা আসলেই খুব সত্যি। সে মনে মনে একটা খোঁচা দিল আর মিস্টার গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির চার্চের এক অদ্ভুত বৈশিষ্ট্যের কথা মনে করল। লড়াইয়ের সময় তাদের ব্যান্ডার ক্ষমতার খুব অভাব থাকে, কিন্তু তারা বিভিন্ন জিনিস তৈরি করতে আর ব্যবহার করতে খুব ওস্তাদ। ডায়েরির তৃতীয় পাতাটা উল্টানোর পর ক্লাইন পড়া চালিয়ে গেল। 2 জুন। রাজ্যে বারবার বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ফেসাক সাম্রাজ্য, লোয়েন কিংডম আর ফেইনা কপ্টার কিংডমকে পুরোপুরি ধ্বংস করতে না পেরে বারবার যুদ্ধ বাঁধানো হয়েছে। এর ফলে রাজ্যের ওপর বিশাল ঋণের বোঝা চেপে বসেছে আর এর অর্থনীতি এখন ধ্বংসের মুখে। আমার পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মানুষ, ব্যবসায়ী আর সৈন্যরা খুব অসন্তুষ্ট। বিদ্রোহ শুরু হওয়ার জন্য শুধু একটা আগুনের ফুলকির অভাব ছিল। এটাই আমার সুযোগ। কিন্তু আমাকে খুব সাবধান হতে হবে। শরণ পরিবার চতুর্থ যুগের ইতিহাস দেখেছে, আর এটা এমন এক প্রাচীন পরিবার যাদের মাঝে হাই সিকোয়েন্স ব্যান্ডার থাকার সম্ভাবনা অনেক বেশি। আমার চার্চের সমর্থন দরকার, সেই সাথে এটার্নাল ব্লেজিং সান চার্চের সাথে একটা গোপন সমঝোতাও করতে হবে। আমি এখনই সবার সামনে আসব না। প্রথমে বিদ্রোহীরা পুরো ব্যবস্থাটাকে ভেঙে ফেলুক, তারপর আমি একজন ত্রাণকর্তা হিসেবে সবকিছু শেষ করব। কনসাল রোজেল গুস্তাভ। নামটা আমার খুব পছন্দ হয়েছে।